স্নিগ্ধ বেশ। ঈদের দ্বিতীয় প্রহর। আজ দুপুরের আকাশটা আজ সীমাহীন নীল ক্যানভাসে, সে যেখানে পেঁজা তুলোর মতো এক টুকরো সাদা মেঘ আপন খেয়ালে ভেসে বেড়াচ্ছে। পাটোয়ারি বাড়ির শতবর্ষী শ্যাওলা ধরা প্রাচীন দেয়ালগুলোর প্রতিটি ইটে এখনো লেপ্টে আছে গতকালের আনন্দ উৎসবের সুবাস। বাতাসে ম ম করছে আতর, আগরবাতি আর গোলাপ জলের ঘ্রাণ। আজ সকালেই আয়রাদা এসেছে তার কাজে পাটোয়ারের বাড়ি। এখন সিতুজা বেগম উঠোনের এক কোণে সাতিন গাছের ছায়ায় এক কসমেটিক ওয়ালিকে বসিয়েছে। রং বেরঙের কানের দুল, মিনে করা নাকফুল, কাচের চুড়ি আর টিপের ঝাঁপি খুলে বসেছে সে। প্রায় এক ফালি আস্ত রংধনু খসে পড়ছে পাটোয়ারি বাড়ির ধুলো মাখা মাটিতে। সিতুজা এক মনে একজোড়া ঝুমকো পরখ করছিলেন। হঠাৎ কি মনে করে গলা উঁচিয়ে ডাক দেন, তৃষ্ণা! ও তৃষ্ণা, এদিকে আয় তো মা। নিজের জন্য কিছু একটা পছন্দ করে নে, ঈদের সময় বলে কথা। তৃষ্ণা বেরিয়ে আসে। বারান্দার এক কোণে কাঠের চেয়ারে বসে আয়রাত তখন চা খাচ্ছিল। সিতুজার ডাক কানে আসতেই চায়ের কাপটা ধীর লয় পিরিজের উপর নামিয়ে রাখে সে। ভেতরের কোনো এক আদম্য দুর্নিবার আকর্ষণ তাকে চুম্বুকের মতো টেনে নেয় উঠোনের দিকে। আয়রাতও এসে দাঁড়ায় সিতুজার তৃষ্ণার পাশে। তারপর হাতে নেয় এক জোড়া রেশমি কাচের চুড়ি, গাঢ় নীল আর কুচকুচে কালো। আয়রাত তার স্বভাব মতো মাপা প্রশান্ত হাসিটি হেসে চুড়িগুলো বাড়িয়ে ধরে তৃষ্ণার দিকে, আর গলা মোলায়েম সুরে মিশিয়ে বলে, তৃষ্ণা, তুমি এগুলো নাও, তোমায় ভীষণ মানাবে। তৃষ্ণার হাতটা মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে। ঠিক পৌষের ভোরের কুয়াশা ভেজা কোনো দুর্বল পাতা উত্তরের হাওয়ায় থরথর করে কেঁপে ওঠে ওর হাত। নিজের বুকের ভেতর হাতুড়ি পেটার মতো ঢিপ ঢিপ শব্দটা সে নিজের কান দিয়ে স্পষ্ট শুনতে পায়। ওয়াসিমের তো এখনোই চলে আসার কথা। সকালেই কড়া গলায় বলে গেছে দুপুরে বাড়িতে এসে খাবে। যদি একবার, মাত্র একবার সে এই দৃশ্য দেখে ফেলে আয়রাদের হাত থেকে তৃষ্ণা চুরি নিচ্ছে, তাহলে আজ এই বাড়িতে প্রলয় নেমে আসবে। নিশ্চিত খুন করে ফেলবে ওয়াসিম তৃষ্ণাকে, কিংবা ঘটাবে তার চেয়েও ভয়ঙ্কর অকল্পনীয় কোনো ধ্বংসলীলা। কিন্তু সবার সামনে দাঁড়িয়ে মুখের উপর নাও তো বলা যায় না। এর মধ্যে ওকে সিতুজাও যে চোখের ইশারায় তাগিদ দিচ্ছে, নিয়ে নে মা, না করলে অতিথি অপমানিত হবেন। একদিকে শাশুড়ির প্রচ্ছন্ন অঘলনীয় নির্দেশ, অন্যদিকে অতিথির হাসি মুখ। এই দুই ভারী দমবন্ধ করা পাথরের মাঝখানে তৃষ্ণার অসহায়ত্ব এক পাষাণ জাতাকলে পিষ্ট হতে থাকে। তারপর অগত্যা কাঁপা কাঁপা রক্তশূন্য আঙ্গুলে সে চুড়িগুলো হাতে তুলে নেয়। নীল চুড়িটার মসৃণ স্পর্শ যখন তার ফর্সা কবজিতে লাগে, ঠিক তখনই কোনো এক অজানা অশঙ্কায় সে চোখ তুলে সামনের দিকে তাকায়। আর সেই মুহূর্তেই তার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। হৃৎপিণ্ডটা এক ঝটকায় খসে পড়ে গলার কাছে এসে গলা পাকিয়ে যায়। কিছুটা দূরে গেটের কাছে দাঁড়িয়ে আছে ওয়াসিম, স্থির পাষাণ মসৃণ, নিস্তব্ধ এক কালভৈরবের মতো। তার চোখ দুটো জবা ফুলের মতো রক্তবর্ণ, মনে হচ্ছে দুই কুণ্ডে দাউ দাউ করে জ্বলছে সর্বগ্রাসী দাবানল। মুখে বিন্দুমাত্র অভিব্যক্তি নেই, ঠোঁট দুটো এমন শক্ত করে চেপে আছে মনে হচ্ছে ভেতরে এক ভয়ানক প্রলয়কে সে গায়ের জোরে বন্দি করে রেখেছে। তার ওই নিঃশব্দ তীক্ষ্ণ হিংস্র দৃষ্টিই তো তৃষ্ণার শিরা উপশিরা সমস্ত রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। তৃষ্ণা কাঁপতে শুরু করে প্রচন্ড। ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকা এক অসহায় ছোট্ট পাখির মতো কাঁপতে থাকে। কাঁপা কাঁপা হাতে এসে দ্রুত চুড়িগুলো খুলে ফেলতে চায়, কিন্তু ভয়ে তার আঙ্গুলগুলো অসাড় অবশ হয়ে গেছে। চুড়িগুলো হাতের মুঠোয় ধরা পড়েও বারবার পিছলে যায় ঘামে ভেজা তালু থেকে। তার আগেই লম্বা লম্বা ভারী পদক্ষেপে এগিয়ে আসে ওয়াসেম। ক্ষিপ্র গতিতে বাজ পাখির মতো ছোঁ মেরে সে এক ঝটকায় তৃষ্ণার হাতটা চেপে ধরে, এমন প্রচন্ড নির্দয় অমানসিক চাপে যে মনে হয় কবজির হাড়গুলো বুঝে এক্ষুনি মরমর করে গুড়িয়ে যাবে। সেতুজা আর আয়রাত বোবা হয়ে দাঁড়িয়ে থাকেন, কারো মুখে কোনো শব্দ নেই, চোখের পলক পড়ছে না তাদের। ওয়াসিমের হাতের বজ্র কঠিন পৈশাচিক চাপে চুরুগুলো ক্যাচ ক্যাচ শব্দে খান খান হয়ে ভেঙে যায়। কাচের তীক্ষ্ণ ধারালো টুকরোগুলো নির্মম ভাবে বিঁধে যায় তৃষ্ণার নরম হাতের
চামড়ায়, এমনকি ওয়াসিমের নিজের বলিষ্ঠ আঙ্গুলেও। কাজগুলো মাংসের গভীরে ঢুকে যায় দুজনের হাত থেকেই। ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে, লাল, উষ্ণ, জীবন্ত রক্ত। সেই রক্ত ফোঁটায় ফোঁটায় মেঝেতে ঝরে পড়ে আঁকতে থাকে এক ভয়ঙ্কর এবং মর্মান্তিক চিত্রকর্ম। তৃষ্ণার তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যায়, তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে বাঁধ ভাঙা অশ্রু। গলা চিরে বেরিয়ে আসে এক আর্তনাদ, ভাঙা চিৎকার, ছাড়ুন, কি করছেন আপনি! কিন্তু ওয়াসিমের কানে কোনো শব্দ পৌঁছায় না। সে তৃষ্ণার রক্তাক্ত হাত ধরে টানতে টানতে ঘরের ভেতর নিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়ে তৃষ্ণাকে দরজার পাল্লার সাথে শক্ত করে চেপে ধরে ওয়াসিম। তার তপ্ত রাগে আগুনের মতো নিঃশ্বাস তৃষ্ণার ভীত মুখে এসে আছড়ে পড়ে। তৃষ্ণার অশ্রুসজল চোখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে হিসহিস করে বলে ওঠে, তোকে কতবার বলেছিলাম ওর ছায়াও যাতে না মারাস! তুই কথা দিয়েছিলি যাবি না, তাহলে কেন গেলি? ওর দেওয়া চুরি কেন হাতে পড়লি? বল এই জানোয়ারের বাচ্চা, বল! প্রতিটি শব্দ এক একটা জ্বলন্ত সীসার চাবুক হয়ে আছড়ে পড়ে তৃষ্ণার নগ্ন আত্মায়। সে হু হু করে ডুকরে কেঁদে ওঠে, আমি নিচ থেকে যাইনি। মা ডেকে নিয়ে গেছেন, উনি আমায় দিয়েছেন, আর মা ইশারা করে নিতে বলেছেন দেখেই আমি নিয়েছি। আমার হাতটা ছাড়ুন না, খুব লাগছে। কিন্তু ওয়াসিমের ভেতরে তো এখন এক অন্ধ সর্বনাশা প্রলয় চলছে। ঈর্ষার লেলিহান আগুন, তার তৃষ্ণাকে হারানোর তীব্র ভয়, আর সর্বগ্রাসী দখলের পাগলামি সব মিলেমিশে এক বিষাক্ত নেশা জাতীয় তরল তৈরি করেছে তার শিরায় শিরায়। সে দাঁত কড়মড় করে হিংস্র জানোয়ারের মতো গঙ্গানির সুরে বলে, এতদিন আমার ভাইয়েরা ছিল, তাই সবার সামনে তোকে কিছু বলিনি। সেই সুযোগে তোর এতবার বেড়েছে। উল্টো করে ঝুলিয়ে যদি কয়েকটা দিই, তাহলে সব শখ, সব দেমাগ মিটে যাবে। এই বলে সে তৃষ্ণার রক্তাক্ত হাতটা সজোরে ছুঁড়ে দিয়ে তার নরম চোয়ালটা এক হাতে শক্ত করে চেপে ধরে। ওয়াসিমের শক্ত নির্দয় আঙ্গুলগুলো বসে যায় তৃষ্ণার ফ্যাকাশে গালে। যন্ত্রণায় তৃষ্ণার কলিজা তো শুকিয়ে কাঠ হয়ে আসছে, কিন্তু ঠিক এই মুহূর্তে তার বুকের ভেতর কোনো এক নিভৃত অন্ধকার কোণে হঠাৎ একটা সূক্ষ্ম তার ছিঁড়ে যায়। যে তারটা এতদিন তাকে মান অভিমান, ভয় আর সামাজিকতার বেড়াজালে বাঁচিয়ে রেখেছিল। এই দমবন্ধ করা জীবন, এই প্রতিদিনের লাঞ্ছনা তার আর এক বিন্দুও ভালো লাগে না। দুমুঠো ভাতের আশায় একটুখানি আশ্রয়ের জন্য মানুষের মতো পরিচয়ের কাঙ্গাল হয়ে সে এই অহংকারী সংসারে পড়ে আছে। কিন্তু আজ সে পরিচয়ের শেষ সুতোটুকু ছিঁড়ে টুকরো টুকরো হয়ে ধুলোয় মিশে গেল। ভেজা রক্তাক্ত শ্রান্ত চোখ দুটো সে সরাসরি তুলে ধরে ওয়াসিমের জ্বলন্ত চোখের উপর। আজ আর এই দৃষ্টিতে কোনো ভয় নেই, কোনো তাস নেই। সেখানে শুধু জমে আছে এক সমুদ্রের সমান পাথর চাপা অভিমান। ক্ষীণ শান্ত কণ্ঠে সে অভিযোগের সুরে বলে, দুমুঠো ভাতের লোভে আপনার সংসারে কুকুরের মতো পড়ে থাকি, তাই বলে আপনি আমায় এভাবে মারবেন? মানুষ তো রাস্তার কুকুরের সাথে এমন জঘন্য আচরণ করে না। আমাকে কুকুর মনে করেও তো অন্তত একটু দয়া করতে পারেন। কথাগুলো কোনো বিষাক্ত ধারালো বর্ষার মতো সজোরে বিঁধে যায় ওয়াসিমের বুকে। সে একটা নামহীন প্রচন্ড ধাক্কা খেয়ে এক পা পিছিয়ে যায়। তার ভেতরের পুরুষালী অহংকার নিমেষেই চূর্ণ হয়ে যায়। তারপর গলা চড়িয়ে মরিয়া হয়ে প্রায় আর্তনাদের মতো চিৎকার করে ওঠে, আমি তো চাই তোর সাথে ভালো থাকতে, কিন্তু তুই তো সেটার যোগ্য না। তুই যদি আজ ওর সামনে না যেতি, আমি কি তোর সাথে এমন জানোয়ারের মতো আচরণ করতাম? তার কণ্ঠে গগন বিরাধী অসহায় চিৎকারে গোটা ঘরটা কেঁপে ওঠে। তৃষ্ণা শান্তভাবে চোখ নামিয়ে নেয়, নিজের অবশ রক্তাক্ত বা হাতটা দিয়ে ডান দিকের গাল আর চোখ থেকে পানি মুছে নেয় ধীর লয়। আর সেই মোছার সাথে সাথে তার ফর্সা গালে কপালে লেপ্টে যায় তাজা রক্তের গাঢ় লাল দাগ। তার মুখশ্রী এখন এক বিধ্বস্ত পরিত্যক্ত রক্তাক্ত যুদ্ধক্ষেত্র, যেখানে অশ্রু আর রক্ত মিলেমিশে এক করুণ ট্র্যাজেডি এঁকে রেখেছে। ফ্যাকাশে পানহীন কণ্ঠে আবার বলে ওঠে তৃষ্ণা, আমি নিজে যাইনি। মা ডেকেছেন চুড়ি কেনার জন্য, তখন তিনি এসে চুড়ি দিয়ে বলেছেন এটা পড়তে। মা ইশারা করেছেন, তাই নিয়েছি, এর বেশি কিচ্ছু নয়। ওয়াসিমের ভেতরে চলতে থাকা প্রলয়কারী ঝড়টা এবার ধীরে ধীরে ক্লান্ত হয়ে শান্ত হতে শুরু করে। মাথার ভিতরে দপদপ করা রাগের আগুনটা নিভে আসে। উঠোনের দৃশ্যটা দেখার পর তার মনে হচ্ছিল সব শেষ, তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে।
তৃষ্ণাকে সে চিরতরে হারিয়ে ফেলেছে, আয়রাত বুঝি তাকে ছিনিয়ে নিল। এই ভয়, এই তীব্র মানসিক ব্যাধির মতো নিরাপত্তাহীনতা তাকে দিনের পর দিন কুরে কুরে খাচ্ছিল। আজকের ওই চুরিগুলো সেই জমে থাকা ভয়ের বিষাক্ত ফোস কাটাকে এক নিমিষেই ফাটিয়ে দিয়েছে। সাদা ঝকঝকে ফ্লোরে এখন টপ টপ করে রক্ত ঝরছে তৃষ্ণার আঙ্গুলের ডগা হতে। নিস্তব্ধ ঘরে ওই শব্দের প্রতিধ্বনি হচ্ছে বারবার। তৃষ্ণার প্রতিটি ফোঁটা এক একটা না বলা অভিযোগ, এক একটা চাপা দীর্ঘশ্বাস হয়ে আছড়ে পড়ছে মেঝেতে। তৃষ্ণা ধীরে ধীরে দরজার দিকে পা বাড়ায় বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওয়াসিম খপ করে তার বাঁ হাতটা ধরে আটকে দেয়। তৃষ্ণা শিউরে ওঠে আবার। মারবে বুঝি। কাঁপা কাঁপা ভীতু হরিণীর মতো চোখে সে তাকায় ওয়াসিমের দিকে, কিন্তু ওয়াসিমের চোখে এবার আর সেই দাবানল নেই। সেখানে এখন বিরাজ করছে অচেনা কোমলতা আর অপ্রকাশিত বুক ফাটা অনুতাপের ছায়া। সে এবার তৃষ্ণাকে খুব আলতো করে, যেমন কাচের পুতুল ধরেছে সেভাবেই টেনে এনে সোফায় বসায়। ধরা গলায় প্রায় ফিসফিস করে বলে, নিজের অপরাধ বোধটুকু গিলে নিয়ে বলে, রক্তগুলো পরিষ্কার করতে হবে। কথাটা শুনে তৃষ্ণা এক চিলতে ম্লান করুণ হাসে। এই হাসিতে মিশে থাকে এক আকাশ অভিমান, পাহাড় সমান ক্লান্তি আর অতল স্পর্শী বিষাদ। তৃষ্ণা নিজের ক্ষতবিক্ষত হাতের তালু থেকে সে নিজেই নিজেই একে একে কাচের তীক্ষ্ণ টুকরোগুলো টেনে টেনে বের করতে থাকে। প্রতিটি টানের তীক্ষ্ণ যন্ত্রণা বিদ্যুৎ বেগে ছড়িয়ে যায় শিরায় শিরায়, কিন্তু এই শারীরিক যন্ত্রণা তার বুকের ভেতরে রক্তক্ষরণের কাছে আজ একেবারেই তুচ্ছ, একেবারেই মূল্যহীন। পরনের ওড়নার আঁচলের এক প্রান্ত দিয়ে হাতের রক্ত মুছতে মুছতে দৃষ্টি অনবরত রেখেই নিচু গলায় বলে, আমি নিজেই মুছে নেব। কুকুরের রক্ত দু এক ফোঁটা আপনাদের দামি ফ্লোরে পড়লে এমন কোনো ক্ষতি হবে না, চিন্তা করবেন না। তৃষ্ণার এই কথাটা মরিচা ধরা ছুরি হয়ে সোজা ওয়াসিমের হৃৎপিণ্ড এপর ওফর করে দেয়। তার ভেতরটা ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। হু হু করে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে তার। এ কি সর্বনাশ করলো সে, যাকে সে নিজের প্রাণের চেয়েও নিজের অস্তিত্বের চেয়েও বেশি চায় এখন। আর সে নিজের অন্ধ ঈর্ষার আগুনে পুড়ে তাকেই আজ তার নিজের হাতে এতটা রক্তাক্ত করলো। আসলে ভালোবাসা যখন অন্ধ বিষাক্ত দখলের পাগলামিতে পরিণত হয়, তখন তার ভালোবাসা থাকে না, তা হয়ে ওঠে ধ্বংসাত্মক অভিশাপ। আর একটা শব্দ উচ্চারণ না করে ওয়াসিম ও একটানে তৃষ্ণাকে পাজা কোলে করে তুলে নেয়। তৃষ্ণা চমকে উঠে আকস্মিকতায়। ওয়াসিম এবার নরম কিন্তু পাথরের মতো কণ্ঠে বলে, আর হাত লাগাবি না ক্ষতে, চুপচাপ চল আমার সাথে। তৃষ্ণা কোল থেকে নেমে যাওয়ার জন্য ছটপট করে, আমি যাব না আপনার সাথে কোথাও, নামান আমাকে। কিন্তু ওয়াসিম আজ তার কোনো বাধাই শোনে না। দু হাতে শক্ত করে তাকে নিজের চওড়া বুকে আগলে নিয়ে ঘর থেকে, বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে ঈদের ঝকঝকে রোদ্দুর এখনো চারপাশ আলোকিত করে আছে। দূর মাঠে বাচ্চারা নতুন জামা পরে আনন্দে ছুটাছুটি করছে। বাতাসে ভাসছে মেহেদি আর পোলাওয়ের উৎসব মুখর গন্ধ, কিন্তু এই দম্পতির পৃথিবীটা এই কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা। একাকী এক বিষণ্ণ দ্বীপ। ওদের পারিবারিক হাসপাতালটা বাড়ির ঠিক পাশেই। ওয়াসিম রাস্তায় নেমেই দ্রুত পায়ে প্রায় ঊর্ধ্বশ্বাসে দৌড়েতে শুরু করে। তৃষ্ণা তার বুকের কাছে একটা নিথর ডানা ভাঙা পাখির মতো পড়ে থাকে। তার রক্তে ভেজা হাতটা শূন্যে ঝুলে থাকে অসহায় ভাবে। ওয়াসিমের পরনে শুভ্র ইস্ত্রি করা শার্টের বুকটা ধীরে ধীরে তৃষ্ণার রক্তে লাল হয়ে যেতে থাকে। আঘাত তৃষ্ণার হাতে লাগলেও রক্ত ঝরছে ওয়াসিমের নিজের বুক চিরে, তার ক্ষতবিক্ষত অন্তর থেকে। হাসপাতালে পা রাখতে সে পাগলের মতো গলা ফাটিয়ে ডাকতে থাকে ডাক্তারদের। তিন চারজন ডাক্তার আর নার্স এসে তড়িঘড়ি করে ছুটে বেরিয়ে আসেন। তাদের মধ্যে পরিচিত এক মহিলা ডাক্তারের দিকে চোখ পড়তে ওয়াসিম হন্তদন্ত হয়ে এগিয়ে যায়। আমার স্ত্রীর হাতে কাচের চুড়ি গভীরভাবে বিঁধে গেছে, এগুলো এখনোই বের করে যা করার কর, যা করার দ্রুত করো। তৃষ্ণা এখনো ওয়াসিমের কোলে নিশ্চল হয়ে শুয়ে আছে। তার চোখ দুটো ফ্যাকাশে, তার রক্তমাখা ঠোঁটের কোণে লিপটে আছে এক ক্ষীণ রহস্যময় করুণ হাসি, যে হাসির অর্থ পৃথিবীর কেউ বুঝবে না, হয়তো সে নিজেও বোঝে না। ডাক্তার বললেন, জি স্যার, আপনি ওনাকে কেবিনে নিয়ে আসুন। একটু পর ডাক্তার হাতে তৃষ্ণার ক্ষতবিক্ষত তালু পরিষ্কার করছে, একে একে কাচের ধারালো টুকরোগুলো চিমটে দিয়ে বের করে আনছে, এমনকি কাচের মিহি ধুলো পর্যন্ত যত্নে সরিয়ে নিচ্ছেন।
গভীর ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে সাদা ব্যান্ডেজ জড়িয়ে পেশাদারিত্বের সাথে কাজ শেষ করেন তিনি। আর তৃষ্ণা এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে থাকে। এখন সে এক নিস্পন্দন অনুভূতিহীন পাথরের মূর্তি। আজ সে আর রক্ত মাংসের মানুষ নেই, পরিণত হয়েছে এক যান্ত্রিক সত্তায়, যার ভিতরে সব শব্দ, আরতি আর আকাঙ্ক্ষা চিরতরে নিঃশেষ হয়ে গেছে আজ। এত মানুষের সামনে এই হাসপাতালের আলোতে ওয়াসিম তাকে আমার স্ত্রী বলে পরিচয় দিল। যে পরিচয়ের জন্য তৃষ্ণা চাতকের মতো তৃষ্ণার্ত প্রহর গুনেছে, আজ সে কাঙ্ক্ষিত স্বীকৃতি পেয়েও তার ঠোঁটে এক চিলতে হাসি ফোটে না। কারণ যে তৃষ্ণা এই পরিচয়ের জন্য দিন গুনেছিল, সে তো আজ অসহনীয় যন্ত্রণার স্তূপের নিচে চাপা পড়ে কবেই মরে গেছে। এখন যা টিকে আছে তা শুধু এক শক্ত নির্বাক পাথর। প্রথমে নির্মম আঘাত দিয়ে বড় রাজকীয় যত্ন নেওয়ার এই অভিনয়ে সে আর কোনো অর্থ খুঁজে পাচ্ছে না। তার পাশে বসে ওয়াসিম অস্থিরভাবে নিজের আঙ্গুল মটকাতে থাকে। তার দৃষ্টি আঠার মতো আটকে থাকে তৃষ্ণার ব্যান্ডেজ মোড়ানো হাতটিতে। ডাক্তার কাজ শেষ করতে করতে সামান্য ভুরু কুঁচকে বলেন, খুব বাজেভাবে বিঁধেছে কাজগুলো। দেখে তো মনে হচ্ছে কেউ খুব জোরে কবজি আর তালু কয়েকবার চেপে ধরেছে। এভাবে ইনজুরি হওয়া কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। কথাগুলো ওয়াসিমের বুকের ভেতর অপরাধ বোধের তীক্ষ্ণ কাঁটা হয়ে বিঁধতে থাকে। সে হয়তো মুখ খুলে সত্যিটাই বলে দিত, কিন্তু তার আগেই তৃষ্ণা শান্ত গলায় বলে, আমি পড়ে গিয়েছিলাম, হাতটা শরীরের নিচে আড়াআড়ি ভাবে চাপা পড়েছিল, তাই এমন হয়েছে। ডাক্তার আর কথা বাড়ান না, কিছু ওষুধের নাম লিখে দিয়ে চলে যান। তৃষ্ণা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, পা বাড়ায় দরজার দিকে। ওয়াসিম এগিয়ে এসে তাকে আবার কোলে তুলে নিতে চাইলে সে হাত তুলে থামিয়ে দেয়। তার দৃষ্টি এখনো মেঝের দিকেই নিবদ্ধ। অবলীলায় সে বলে ওঠে, আমি হেঁটে যেতে পারবো, আপনার অহেতুক কষ্ট করতে হবে না। কিন্তু ওয়াসিম কবেকার কথা শুনেছে। এক ঝটকায় সে তৃষ্ণাকে আবারও পাজাকোলা করে তুলে নেয় নিজের বুকে আর বলে, তোর মতো জানতে তোর মত জানতে চাইনি আমি। তৃষ্ণার প্রতিবাদ করে না, তার শরীরটা ওয়াসিমের কোলে পাথরের মতো ভারী হয়ে পড়ে থাকে। বাড়ি ফিরে ওয়াসিম তাকে বিছানায় বসিয়ে রেখে ওষুধ আনতে বাইরে যায়। সেই ফাঁকে ঘরে ঢোকেন সিতুজা বেগম। তৃষ্ণা ডাক্তারের সামনে বলা শেখানো গুলিটায় যন্ত্রের মতো আওড়ে যায়। সিতুজা হয়তো পুরোপুরি বিশ্বাস করেন না, কিন্তু তৃষ্ণার চোখের ওই পাথরের শূন্যতার দিকে তাকিয়ে আর প্রশ্ন বাড়ানোর সাহস পান না তিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে তাকে বিশ্রাম নিতে বলে বেরিয়ে যান। কিছুক্ষণ পর ওয়াসিম ঘরে ঢুকে এক বীভৎস দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। তৃষ্ণা তার সেই সদ্য ব্যান্ডেজ বাঁধা ক্ষতবিক্ষত হাত দিয়ে মেঝেতে পড়ে থাকা নিজের রক্তের দাগ মুছছে। এক হাতে ন্যাকড়া চেপে ধরে ঘষে ঘষে সে বোধহয় শুধু মেঝে নয়, নিজের অপমান, নিজের ব্যথা, নিজের অস্তিত্বের সবটুকু চিহ্ন মুছে ফেলতে চাইছে। ওয়াসিমের ভেতর প্রথমে রাগের আগুন দপ করে জ্বলে ওঠে, কিন্তু পর মুহূর্তে সেই আগুনকে ঢেকে ফেলে এক বোবা হাহাকার। সে তৃষ্ণার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে বলে, তোকে কে মুছতে বলেছে এসব? তোর হাত কাটা, ঔষধ খেয়ে চুপচাপ শুয়ে থাকবি। তৃষ্ণা তার দিকে তাকায় না পর্যন্ত, তার হাত চলতেই থাকে আপন ছন্দে। এক মৃত স্বরে সে জবাব দেয়, আমি এবারের কাজের লোক, ফ্লোর পরিষ্কার রাখা তো আমারই কাজ। এই কথায় ওয়াসিমের ধৈর্যের শেষবারটুকু ভেঙে খান খান হয়ে যায়। সে ক্ষিপ্ত হয়ে পাশে রাখা পানির বোতলটায় সজোরে লাথি মারে। বালতিটা ভেঙে ছিটকে যায়, পানি ছড়িয়ে পড়ে সারা ঘরে। ও গর্জে ওঠে, তুই সব সময় কথার প্যাচ ধরিস কেন? যা বলছি তাই শোন, উঠে গিয়ে চুপচাপ বস। এত বড় শব্দেও তৃষ্ণা চমকে ওঠে না, তার চোখের পাতাও কাঁপে না। ভয় নামের আদিম অনুভূতিটুকু তার ভেতর থেকে চিরতরে শুকিয়ে গেছে। সে নীরবে উঠে দাঁড়ায়, ছড়িয়ে পড়া পানিটুকু মুছে ফেলে এবং ভাঙা বালতিটা তুলে বারান্দায় রেখে আসে। তার এই নিশ্চুপ সাহস, এই নির্বাক বিদ্রোহ দেখে ওয়াসিম মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়ে। তারপর বারান্দায় গিয়ে সে তৃষ্ণার বাহু শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে হিসহিস করে ওঠে, এই বেয়াদবের বাচ্চা কথা কানে যাচ্ছে না তো? এবারও তৃষ্ণা নিজের হাত ছাড়ানোর কোনো চেষ্টা করে না। পাথরের মতো স্থির গলায় সে সরাসরি ওয়াসিমের চোখে চোখ রাখে। ওর দৃষ্টিতে আজ আর ভয়ের লেশ মাত্র নেই, আছে তো শুধু এক মহাসাগর পরিমাণ ক্লান্তি, বীতশ্রদ্ধতা আর জমাট বাঁধা ঘৃণা। সে শান্ত স্বরে বলে, আপনি আমায় তালাক দিয়ে এই বাড়ি থেকে বের করে দিন। আমার জান, মন আর মস্তিষ্ক কিচ্ছু আর সহ্য করতে পারছে না আপনার এই তাণ্ডব।
কথাটা শুনে ওয়াসিমের আঙ্গুলগুলো হঠাৎ থরথর করে কেঁপে ওঠে। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তার। সে তৃষ্ণাকে হিচড়ে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে। ও চিল্লিয়ে ওঠে, এই তুই কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? তৃষ্ণার উত্তর আসে স্থির, আমি একদম ঠিক বলছি। আমি আর নিতে পারছি না। রাস্তায় থাকবো, ভিক্ষা করে খাবো, তবুও আপনার এই সোনার সংসারে কুকুরের মতো পড়ে থাকবো না। এবার ওয়াসিমের সারা শরীর কেঁপে ওঠে। সে তৃষ্ণার দুই বাহু ধরে পাগলের মতো ঝাঁকিয়ে বলে, কেন? তুই যাবি কেন? পথে পথে ভিক্ষা করার চেয়ে আমার সঙ্গে থাকা কি বেশি ভালো না? তৃষ্ণার শুষ্ক ঠোঁটে তাচ্ছিল্যর এক বিষাদ মাখা হাসি ফুটে ওঠে। আপনার সঙ্গে থাকা? আপনার সঙ্গে কি আমার মানায়? একটা রাস্তার কুকুরের তো আপনার রাস্তায় থাকাই জায়েজ। এতদিন নিজের জায়গাটা চিনতে পেরেছি আমি। আমি এতিম, আর এতিমদের বাড়িঘর সংসার হয় না। কথাগুলো ওয়াসিমের বুকের ভেতরে শূন্যতা হয়ে বাজতে থাকে। তাও সে মরিয়া হয়ে জিজ্ঞেস করে, আমি যদি তালাক না দিই? তৃষ্ণা নিস্পৃহ স্বরে বলে, আপনার তালাক আর দেওয়া না দেওয়ার কি আসে যায়? আপনি তো এই বিয়ে কোনোদিন মানেননি। এই বাক্য সোজা গিয়ে বিদ্ধ হয় ওয়াসিমের হৃৎপিণ্ডে। সে আর কোনো যুক্তি খুঁজে পায় না। হঠাৎ এক উন্মাদের মতো তৃষ্ণাকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে সে। তার চোখে এখন বিকার। তুই কোথাও যাবি না, আমি তোর সঙ্গে থাকতে চাই। তৃষ্ণা তার সর্বশক্তি দিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। দম বন্ধ হয়ে আসে ওর। হাঁসফাঁস করতে করতে সে বলে, আপনি সরুন, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। কিন্তু ওয়াসিম এক বিন্দুও সরে না, বরং আরো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। ওর গলায় ভর করে এক হিংস্র জেদ, লাগলে লাগুক, কিন্তু শুনে রাখ, তুই আমার কাছ থেকে যেতে পারবি না। আমি না তোকে ছাড়বো, না তোকে নিজের করে ধরবো। তুই আমার জীবনে একটা জেদ হয়ে থাকবি। তুই যেখানেই যাস আমি তোকে ঠিক খুঁজে বের করবই। তৃষ্ণা কুঁকড়ে গিয়ে ফিসফিস করে ওঠে, আর যদি মরে যায়? এক মুহূর্তের জন্য ওয়াসিমের বুকটা সত্যিই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু সেই ভাঙনকে সে নিখুঁত ভাবে লুকিয়ে ফেলে। এক পাশবিক বিকারগ্রস্ত হাসির আড়ালে সে বলে, মরে যাবি? তাহলে তোর লাশ নিয়ে বসে থাকবো আমি। তুই আমাকে চিনিস না তৃষ্ণা। আমি যে জেদ একবার ধরি সেটা আর ছাড়ি না। আর এখন তুই আমার জীবনের সবচেয়ে বড় জেদ। তৃষ্ণা সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কা দেয়, আমাকে ছাড়ুন। কিন্তু ওয়াসিম টলে না, বরং তার আঙ্গুলের অস্থির এলোমেলো স্পর্শ নেমে আসে তৃষ্ণার কোমরে। দখলদারির এক অর্ধ উন্মাদনায় সে তাকে আরো শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে, আর বলে, তোর উপর অধিকার আছে আমার। ধরার ছাড় তোকে ধরার ছাড়বো কেন? যন্ত্রণায় তৃষ্ণা ফেটে পড়ে। কিসের অধিকারের কথা বলছেন আপনি? কাজের লোকের উপর মনিবের অধিকার? আজ ওয়াসিমও তার সব মুখোশ খুলে ফেলে। তার চোখে এক অসুস্থ নেশা। ওর কণ্ঠ হতে বেরিয়ে আসে নগ্ন স্বীকারোক্তি, না, স্বামী হওয়ার অধিকার। তুই আমার বিবাহিতা স্ত্রী, আর আমার স্ত্রীর শরীরের প্রতিটি অঙ্গে ছোঁয়া দেওয়ার অধিকার আমার আছে। সন্ধ্যা ঠিক ৭টা। শিকদার বাড়ির রান্নাঘরের ভাজা রুটির সুঘ্রাণ আর চুলার গনগনে আজ বিরাজ করছে। এই উষ্ণ আবহর মাঝে ইকরা, নাজহার, সিমরানের কথার ফুলঝুরি ফুটেছে। কাজের ফাঁকে ফাঁকেই চলছে তাদের খুনসুটি আর অবিরাম হাসি ঠাট্টা। আজ তো নাজহাকে কথার জাতাকলে ফেলে ইকরা সিমরানকে কোণঠাসা করে দিয়েছে। ইকরা আটার দলাটা হাতে নিয়ে গোল করতে করতে চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা এবার একদম সত্যি করে বলো তো, কাল রাতে তোর ঠিক কি হয়েছিল? অত ডুকরে কাঁদছিলি কেন? আমি তো মাঝরাতে পানি নিতে এসে তোর কান্নার আওয়াজ শুনে ভয় পেয়ে প্রায় জ্ঞান হারানোর অবস্থায় ছিলাম। ভেবেছিলাম কোনো বিপদ হলো নাকি। নাসার লজ্জায় একেবারে গুটিয়ে যায়। চুলার আঁচে এমনিতেই ওর ফর্সা গাল দুটো লাল হয়েছিল, এখন সেখানে আস্ত একটা টমেটোর আভা ফুটে উঠেছে। তাও ও নিজেকে কোনো রকমে সামলে নিয়ে আমতা আমতা করে বলে, আরে না না, কি সব বলছো আজে বাজে। আমি তো একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই হয়তো ঘুমের ঘোরে। ওর কথা শেষ হওয়ার আগে সিমরান ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ঝুলিয়ে বলে ওঠে, সে তো আমরা খুব ভালো করেই জানি কেমন স্বপ্ন। নিশ্চিত চৌসির ভাই কাঁদিয়েছে, তাই না? নাসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আটার লেচি কাটতে কাটতে অবশেষে সত্যিটা স্বীকার করে নেয়, হ্যাঁ ওই আর কি। আমি আসলে ইচ্ছে করে একটু শব্দ করে কাঁদছিলাম, কারণ ঝগড়ার পর উনি আমার রাগটা আর ভাঙাননি। কথাটা শুনে ইকরা আকাশ থেকে পড়ে। রুটি বেলার বেলুনটা হাত থেকে নামিয়ে হতাশ ভঙ্গিতে বলে, আমার কপালটাই বোধহয় সবচেয়ে খারাপ।
আর জামাই থেকেও নাই। আমার কপালে জুটলো একটা আস্ত মাদার চোদ, নয়তো এমন আহ্লাদে কান্না তো আমিও করতাম। হায় রে আমার পোড়া কপাল, এই দুঃখে আমি কোথায় রাখি। বলেই সে নাটকীয় কায়দায় কাঁদো কাঁদো মুখ করে পাশ থেকে সিমরানের ওড়নাটা টেনে নিয়ে নিজের চোখ মুখের ঘাম মুছতে শুরু করে। সিমরান চমকে উঠে নিজের ওড়নাটা বাঁচাতে বাঁচাতে চিৎকার করে ওঠে, এই কি করছো কি তুমি, ছাড়ো বলছি। ইকরা এবার নাছোড়বান্দার মতো নাঝার ওড়না টেনে নিয়ে মুখ মুছতে মুছতে বলে, একটু কষ্ট পেয়ে চোখের পানিটাও কি মুছতে দিবি না তোরা? দেখ কত বড় হারামি তুই, দে এদিকে। নাছা খিলখিল করে হেসে ফেলে বলে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, কত দুঃখ তোমার, চোখের পানি নয়, তুমি তো কপালের ঘাম মুছছো। আচ্ছা ওসব বাদ দাও, এবার সত্যি করে বলো তো, ধ্রুব ভাইকে এখনো তোমায় পুরোপুরি মেনে নেয়নি? ইকরার মুখের হাসিটা নিমিষেই মিলিয়ে যায়। একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে বিষণ্ণ গলায় বলে, না রে, ও তো আমাকে নিজের সবচেয়ে বড় দুশ্মন মনে করে। কেন যে এই বিয়েতে বসতে গেলাম কে জানে। একেবারে সাওয়ার জীবন, ডিভোর্স দিয়ে দেব ওকে, তারপর সুন্দর সুন্দর রোমান্টিক পুরুষ দেখে বিয়ে করব। ইকরার এমন বেপরোয়া কথা শুনে সিমরান আর নাজহা রীতিমতো ভড়কে যায়। চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকিয়ে অবাক স্বরে বলে, বলছো কি, তুমি কয়টা বিয়ে করবে শুনি? ইকরা এবার আগের বিষণ্ণতা ঝেড়ে ফেলে নিখাত মজার ছলে বলে, আরে বেশি না, ডিভোর্সের পর প্রথমে আমার নানাকে বিয়ে করব, তারপর নাজহার দাদাকে। তোর দাদার তো মারাত্মক পাওয়ার ভাই, আমি এই পাওয়ারটা আমিও নিতে চাই। ওই পাওয়ার নেওয়া শেষ হলে তারপর ভেবেচিন্তে একটা সিরিয়াস বিয়ে করব। ইকরার এমন আজগবি আর পাগলাত্রে কথা শুনে নাজহা আর সিমরান আর নিজেদের আটকে রাখতে পারে না। রান্নাঘরের চার দেয়ালের মধ্যে হু হু করে খিলখিলে হাসিতে ফেটে পড়ে তারা। ওদের সেই হাসির আওয়াজ বসার ঘর পর্যন্ত স্পষ্ট পৌঁছে যায়। সেখানে সোফায় বসে থাকা তৌসির বিবিজানকে উদ্দেশ্য করে বলে, বিবিজান, তিনটে ভূতকে যে রান্নাঘরে ঢুকাইছো, একটু নজর রাখো ওদের দিকে। খিলখিল করে হাসতে হাসতে শেষে রান্নাঘরটায় না আবার উড়াইয়া দেয় ওরা। বিবিচান প্রশ্রয়ের হাসিতে হাত নেড়ে সস্নেহে বলেন, আরে বাদ দে তো, মেয়ে মানুষের একটু হাসি খুশি থাকাটাই তো স্বভাব। ওরা হাসুক, তুই নিজের কাছে মন দে। এদিকে ধ্রুব নিজেদের ঘরের বিছানায় আয়েশ করে শুয়ে আছে। পরনে কেবল একটা কালো রঙের হাঁটু ঝুল শার্ট। তার সুঠাম ফর্সা আর পেশিবহুল পুরুষালী শরীরটা ঘরের আলোয় নিখুঁতভাবে স্পষ্ট। বুকের কাছে কয়েক ফোঁটা ঘাম চিকচিক করছে। খুব আরাম করে বালিশে হেলান দিয়ে সে টিভির পর্দায় মগ্ন হয়ে ক্রিকেট ম্যাচ দেখছে। কাজ শেষে ইকরা চা নাস্তা শেষ করে ঘরে প্রবেশ করে, কিন্তু বিছানায় ধুবর এমন খোলামেলা আর উদাসীন অবস্থা দেখে সে চোখটা আধা বন্ধ করে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে ওঠে, এই তোমার কি লাজ লজ্জা বলতে দুনিয়ার কিছুই নেই? একজন যুবতী মেয়ে ঘরে আছে আর তুমি এমন বেহায়ার মতো একটা শর্টস পরে বসে আছো। ধ্রুব ঘাড় ঘুরিয়ে একবার ইকরার দিকে তাকায়, তারপর নির্বিকার ভঙ্গিতে রিমোট টেপে টিভির সাউন্ডটা মিউট করে দেয়। ইকরার রাগে গাল লাল হয়ে থাকা মুখের দিকে আর চোখে তাকিয়ে শান্ত গলায় বলে, মেয়েটা আবার কে? তোকে তো আর এফডিএম নিয়ে আনিনি। ঢাকঢোল পিটিয়ে আমার 14 গোষ্ঠী নেচে গিয়ে কোমরের হাড়গোড় দুলিয়ে তোকে একেবারে কাবিন করে এই ঘরে তুলেছি। আমার তো পূর্ণ অধিকার আছে নিজের বউয়ের সামনে কোনো কিছু না পরেও হাঁটার। কিন্তু আমি তো আবার ভীষণ ভালো মানুষ, তাই অতটা করলাম না, শুধু শুয়েই আছি। ইকরা হনহন করে ধ্রুবর সামনে গিয়ে দাঁড়ায়। চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে বলে, তোমার হয়েছেটা কি ভাই বলো তো? ইদানিং এমন অদ্ভুত আর পাগল পাগল আচরণ কেন করছো তুমি? ধ্রুব আবার একটু নড়ে চড়ে বিছানায় সোজা হয়ে বসে। ইকরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু আর বাঁকা হাসি ফুটিয়ে বলে, হওয়াতে তো চেয়েছিলাম 7-8টা পোলাপান, কিন্তু সুযোগ সুবিধায় তো করে উঠতে পারছি না। কথাটা শুনে ইকরার চোখের দৃষ্টিতে আগুন জ্বলে। সে রাগে ফুঁসতে ফুঁসতে চোখ গরম করে বলে, সাওয়া মারানি কথা রাখো, তোমার মতলবটা কি? ধ্রুবর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। সে ইকরার দিতে অত্যন্ত ধূর্ত ভঙ্গিতে আর চোখে তাকায়। গলার স্বর কিছুটা খাদে নামিয়ে বলে, তোর সাথে এমন কিছু একটা করা যেটা এই বিছানার কাঠগুলো ভেঙে খান খান হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছিস। তুই তো আবার আইনস্টাইনের সৎ মা, ব্রেন তোর বেশ ভালো। ইকরার চল শক্ত হয়ে আসে। সে ধ্রুবর দিকে এক প্রকার ঠান্ডা আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমাকে আমি ভালো মনে করতাম ধ্রুব ভাই, কিন্তু তুমি এত শয়তান। ছি, সেদিন আমার ইনার ছিলে, আজ তুমি কি সব শয়তানি ইঙ্গিত দিচ্ছ?
ধ্রুব এবার শব্দ করে নির্লজ্জের মতো হাসে। আমি তো একটা কালনাগ রে ইকরা, এতদিন তোর সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করিনি শুধু, আর সেদিনের ছিঁড়ে যে মজায় লেগেছিল, আয় আজও করি। একথা বলে ধ্রুব নিজের জায়গা থেকে উঠে ধীর পায়ে ইকরার দিকে হাত বাড়ায়। ইকরাও দমে যাওয়ার পাত্রী নয়। সে ক্ষিপ্র গতিতে ধ্রুবের একটা আঙ্গুল শক্ত করে চেপে ধরে শাসায়। যদি হাত আর একটু এগোয় না, আর আঙ্গুল থাকবে না। ধ্রুবর চোখে মুখে কোনো বিকার নেই। সে এটা শুনে অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের অন্য হাতে ইকরার পরনের আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সিটা খপ করে টেনে ধরে। সে পাল্টা শাসায়, আঙ্গুল ছাড় বলছি, নয়তো জার্সি ছিঁড়ব। ইকরার রাগ সপ্তমে চড়ে। সে দাঁত চেপে ধ্রুবর আঙ্গুলটা সাজরে মুচকে দিয়ে বলে, ছিঁড়লে হাতও থাকবে না। ধ্রুব এবার আর কোনো কথা না বাড়িয়ে ইকরার জার্সি ধরে হাত কাটানে ওকে একেবারে নিজের চড়া বুকের কাছে নিয়ে আসে। ইকরা কিছু বুঝে ওঠার আগেই ধ্রুব সর্বশক্তি দিয়ে টেনে এক নিমিষে ছেড়ে দেয় জার্সিটা, আর শান্ত গলায় বলে, দেখ ছিলাম। আকস্মিক এই ঘটনায় ইকরা তো লজ্জায় আর অপমানে একেবারে কুঁকড়ে যায়। সে তাড়াতাড়ি নিজের সেরা জার্সির অংশটা দিয়ে উন্মুক্ত শরীর ঢাকতে যায়। ধ্রুবর হাত ছেড়ে নিজের দিকে হাত বাড়াবে, ঠিক তার আগেই ধ্রুব সাপের মতো ক্ষিপ্ততায় ওর দুই হাতের মুঠো নিজের দুই হাতের মধ্যে শক্ত করে বন্দি করে নেয়। তারপর কোনো সুযোগ না দিয়ে ধপাস করে বিছানায় ইকরাকে ফেলে দেয়। সাথে সে নিজেও নিজের শরীরের পুরো ভার নিয়ে তার উপর আছড়ে পড়ে। ইকরা ভয়ে আর রাগে চোখ বড় বড় করে চিল্লায়, বাইঞ্চোদগিরি করছো কেন? আমার জার্সি ছিঁড়ে ফেলছো, সবকিছু দেখা যাচ্ছে, সরব বলছি। ধ্রুবর গায়ে তো অনেক জোর। সে এক হাতে ইকরার দুই হাত মাথার উপর শক্ত করে চেপে ধরে, অন্য হাতে ওর ছেঁড়া জার্সিটা একেবারে টেনে ওর শরীর থেকে আলাদা করে নিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলে, তোর তো পাওয়ার নেওয়ার অনেক শখ। এলন মার্কসের বোন বেলুন মার্কস, আয় আমি তোকে কিছু পাওয়ার দিচ্ছি। তোর ধ্রুব ভাই আবার অনেক দয়ালু, তাই তোর শখটা পূরণ করে দিই। তোমার থেকে পাওয়ার আমি নেব না, সর বলছি, সাওয়া সাওয়া করিও না ধ্রুব ভাই। ধ্রুব এক হাতে ওর দুই হাত চেপে ধরে অন্য হাতে ওর উন্মুক্ত পেটের হাতের আঙ্গুলের অবাধ্য স্পর্শ একে দিতে দিতে বলে, আমারটা নিতে চাস না, অথচ চার বিয়ে করে বুড়ো হয়ে মরার পর্যায়ে আসা লোকের কাছে যেতে চাস, আবার রোমান্টিক পুরুষও চাস। আয় তোর সাথে একটু রোমান্স করি। তুই আমার না না মানা একমাত্র বউ রূপী সতীন, তোর ইচ্ছেটা পূরণ করি। ইকরা ছটফট করতে থাকে। ধুবের স্পর্শ ইকরাকে উত্তাল করে দিচ্ছে। ইকরা চিৎকার করে ওঠে, এই তুমি আমাদের কথা শুনেছো? লজ্জা নেই? বেহায়া কুত্তা বাইঞ্চোদ, মানুষের কথা লুকিয়ে শুনো, ছোবে না আমাকে, সরো বলছি। ধ্রুব তো আর থামবে না। ও ইকরার মুখের সামনে মুখ নিয়ে এসে বলে, তুই তো নিজেই বললি তোর রোমান্টিক পুরুষ দরকার। দেখ, তুই যদি চাস তাহলে আমি তোর জন্য 50 শেডস অফ গ্রে এর স্টিরিয়াং বা 365 ডেজ এর মাসিমো হতে পারি। তুই যদি চাস আর কি। আমি কিন্তু খুব ভালো মানুষ। ইকরার রাগে পুরো গা রি করে জ্বলে, কিন্তু সে এবার আর চিল্লায় না। সে শান্ত থেকে মক্ষম সুযোগের অপেক্ষায় থাকে। সুযোগ বুঝেই সে ধ্রুবর উরুতে সজোরে এক লাথি মেরে ওকে নিজের উপর থেকে একপাশে ফেলে দেয়। তারপর মুহূর্তের মধ্যে ধ্রুবর বুকের উপর উঠে বসে। এই অনাবৃত অবস্থাতেই ওর নাকে মুখে এলোপাথারি থাপ্পড় বসিয়ে দেয়। সে বাঘুনির মতো চিল্লিয়ে ওঠে, তোমার সাওয়ার সাহস বেশি বেড়ে গেছে দেখতাছি। ধ্রুব যেন থাপ্পড়গুলো খেয়েও কোনো ব্যথা পায় না, বরং কয়েকটা থাপ্পড় স্বাদ করে গ্রহণ করে নেয়। তারপর সে অত্যন্ত দক্ষতায় ইকরার দুই হাত আবারও চেপে ধরে। ধ্রুব একদম ইকরার চোখে চোখ রেখে ঠোঁটে এক চিলতে মুচকি হাসি ঝুলিয়ে ইকরার চিকন উন্মুক্ত কোমরে নিজের দুই হাত রেখে বলে, ওয়াও, তোকে তো এই অবস্থায় অনেক হটশট লাগছে রে ইকরা। আমার ঘরে এত ছটফটে নায়িকা রূপী বউ আছে, আমার তো জানাই ছিল না। ধ্রুবর এমন পর্যায়ের কথা শুনে ইকরার মেজাজ পুরোপুরি বিগড়ে যায়। সে রাগের মাথায় ধ্রুবর মুখে একগাল থুতু ছুঁড়ে মারে আর ফুঁসতে ফুঁসতে বলে, ছাড় আমাকে শয়তান নির্লজ্জ। ধ্রুব থুতু হজম করে চোখের পলকে ইকরাকে উল্টে বিছানায় আবারও ফেলে দেয়। তারপর নির্লজ্জের মতো ইকরার বুকেই নিজের মুখটা ঘষে পরিষ্কার করে। ইকরা এবার লজ্জায় আর পার পেয়ে যাওয়ার কোনো উপায় না দেখে জোরে চিৎকার করে ওঠে, নানি যান,
কই তুমি, এই দেখো তোমার শয়তান নাতি আমার সাথে কি করছে। ধ্রুব এবার কিছুটা ঘাবড়ে গিয়ে ধমকে ওঠে, এই হারামি মুখ বন্ধ কর, গোষ্ঠী শুদ্ধ চলে আসবে। আমি তোর সাথে কি করলাম? আমি তো শুধু মুখ মুছলাম। ইকরাই এই সুযোগে ধ্রুবর পেটে সজোরে একটা লাথি মেরে নিজেকে ছাড়িয়ে দ্রুত উঠে বসে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি ওয়ার্ডরোব থেকে গিয়ে আরেকটা জার্সি নিয়ে নিজের গায়ে জড়ায়। ও দাঁত চেপে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে, ধ্রুব ভাই, তোকে আমি ভালো ভাবছিলাম, কিন্তু এখন দেখি তুই একটা মাদারচোদ। আমার যে জার্সি ছিঁড়ছোস এটা কিনে দিস, নয়তো সারা জীবন বাপ ডাকার আক্ষেপ থেকে যাবে। ধ্রুব বিছানা থেকে উঠে এসে ধীর পায়ে ইকরার ঠিক পেছনে এসে দাঁড়িয়ে বলে, তোর কি মনে হয় আমি দিতে পারবো না? তোকে আমার ফকির মনে হয়? ইকরা জার্সিটা ঠিকঠাক পরে নিয়ে শটান পেছনে তাকায়। সে তাচ্ছিল্য সরে বলে, মনে হবে কেন? তোরা তো জন্মগত ফকির। না ফকির না, তোরা হলি কাঙ্গাল, যারা টাকার পাহাড় থাকার পরও খরচ করে না। এই কথা শুনে ধ্রুব কোনো জবাব দেয় না। সে শুধু শক্ত করে ইকরার একটা হাত চেপে ধরে ওকে সোজা রুমের বেলকনিটায় নিয়ে যায়। ব্যালকনিতে পা রাখতে ইকরা তো রীতিমতো অবাক। ইকরার চোখ কপালে ওঠার জোগাড়। ব্যালকনির একপাশে অনেকগুলো বড় বড় কার্টন রাখা আছে। গুনে দেখলে প্রায় 20টা কার্টন, একেবারে ঠাসাঠাসি করে রাখা। এতগুলোতে কি থাকতে পারে? ধ্রুব ইকরার কার্টনগুলোর দিকে চোখের ইশারা করে বলে, খোল, খুলে দেখ, যা থাকবে সব তোর। ইকরা তো জন্মগত ঘাট তারা, এত সহজে গলে যাওয়ার পাত্রী সে নয়। তাই ও ভুরু কুচকে বলে, আমি কেন খুলবো? তুমি খোলো, যদি ভিতরে বোম থাকে তাহলে। ধ্রুবর আগে চোখ কটমট করে একবার ইকরার এই অবুঝ মুখটার দিকে তাকায়। তারপর সে নিজেই এগিয়ে গিয়ে একে একে কার্টনগুলোর মুখ খুলে দেয়। কার্টনের ভিতরে জিনিসগুলো দেখে ইকরা একেবারে বাকরুদ্ধ। সে চোখ বড় বড় করে বিস্ময়ে ধ্রুবর দিকে তাকায়। এগুলো কার? ধ্রুব কার্টনগুলোর বাম পাশ থেকে সোজা হয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলে, গতকাল সালাম করেছিলি তো, তাই এটা তোর ঈদ সালামি। ইকরা একবার আর চোখে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুবর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা প্রশান্তির হাসিটার অর্থ বোঝার চেষ্টা করে সে। আসলে ব্যালকনি জুড়ে রাখা বক্সগুলোর ভেতরে থরে থরে সাজানো এক্সক্লুসিভ সব প্রিমিয়ার জার্সির চোখ ধাঁধানো কালেকশন। শুধুমাত্র ক্রিকেট সেকশনে নজর কাড়ছে বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড আর নেদারল্যান্ডসের প্রায় 100টার মতো প্রিমিয়াম জার্সি। তবে ইকরার জন্য আসল সারপ্রাইজটা হলো ফুটবল কালেকশনে। বক্সগুলো খুলতেই নীল মেরুন রঙের ছটা এসে চোখে লাগে। ইকরার দেখতে পায় বার্সার সমগ্রকে। বার্সার হোম, অ্যাওয়ে, থার্ড আর ফোর্থ কিট তো জাস্ট বেসিক। এর সাথে পরম যত্নে ভাঁজ করা আছে গলি কিট, লং স্লিভ, রেট্রো, ক্লাসিক, হেরিটেজ, অ্যানিভার্সারি, সেন্টেনারি, এল ক্যালিসিক, ক্লাসিকো এডিশন, স্যানোরা কিট, কাতালান এডিশন, স্পাইস, স্পোটিফাই এডিশন, চ্যাম্পিয়ন্স লিগ কিট, ইউসিএল এডিশন, ম্যাচডে জার্সি, অথেন্টিক স্টেডিয়াম ভেপার ম্যাচ, প্লেয়ার ইস্যু, ফ্যান ভার্সন, ট্রেনিং, প্রি ম্যাচ টপ, ওয়ার্ম আপ শার্ট, স্পেশাল অ্যান্ড লিমিটেড এডিশন, ব্ল্যাকআউট কিট, গোল্ড এডিশন, ড্রাগন এডিশন, কুইক ফিট ট্রিবিউট, মেসি এডিশন থেকে শুরু করে সেন্ট লাইক আইকনিক ব্লাউগানা হোম কিট। 1970 দশক থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বার্সার মেইন কিট ডিজাইন আর প্রতিটি সিজনের প্লেয়ার ভার্সন মিলিয়ে এই সেকশনে জার্সির সংখ্যা প্রায় 4500 পিস। এত নিখুঁত আর বিশাল সংগ্রহ দেখে ইকরার নিঃশ্বাস আটকে আসার উপক্রম হয়। পরের বক্সগুলোতে আছে আর্জেন্টিনার জার্সি। এখানে কেজিনেসটা আরো এক ধাপ উপরে। আর্জেন্টিনার হোম, অ্যাওয়ে, থার্ড আর গোলকিপার কিটের পাশাপাশি এই রয়্যাল কালেকশনে আছে ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা, চ্যাম্পিয়নশিপ এডিশন, গোল্ড চ্যাম্পিয়ন্স অ্যানিভার্সারি এডিশন, রিট্টো 1978 অ্যাড 1986, ম্যারাডোনা অ্যান্ড মেসি এডিশন, ক্যাম্পেশন দেল মুডো, অথেন্টিক ফ্যান ভার্সন, প্লেয়ার ইস্যু, হিট রেডি, অ্যারো রেডি, ম্যাচ ডে, ট্রেনিং, প্রি ম্যাচ টপ, ওয়ার্ম আপ, লং স্লিভ, লিমিটেড অ্যান্ড ব্ল্যাকআউট এডিশন, স্কাই ব্লু ক্লাসিক, 3 স্টার চ্যাম্পিয়ন, কাতার 2022 ইউনার্স, 50th অ্যানিভার্সারি অ্যান্ড সেন্টেনিয়াল স্টাইল কিট,
মেন কিট ডিজাইনের সাথে টুর্নামেন্ট আর সিজন ভিত্তিক প্লেয়ার ভাষণ মিলিয়ে এখানে চকচক করছে প্রায় 1610টা এক্সক্লুসিভ পিস। ইকরা একটা একটা করে জার্সি আনবক্স করছে আর মন্ত্রমুগ্ধের মতো অবাক চোখে দেখছে। নরম আর প্রিমিয়ার ফেব্রিক্স এর ছোঁয়া তার আঙ্গুলে লাগছে, আর তার কাছে পুরো ব্যাপারটা একদম আনরিয়েল লাগছে। এত বড় আয়োজন আর পাগলামি দেখে এক পর্যায়ে ইকরা থম মেরে ফ্লোরে বসে পড়ে। স্পেসলেস হয়ে যায় সে। শুধু একটা কথায় তার মাথায় এখন ক্রমাগত ঘুরপাক খাচ্ছে, এত এত এক্সপেন্সিভ আর রেয়ার কালেকশনের পেছনে ধ্রুব ঠিক কত লাখ টাকা ইনভেস্ট করেছে। সব মিলিয়ে জার্সি হবে 6210টি। ইকরার ভেতরে সব রাগ মুহূর্তের মধ্যে যেন উধাও হয়ে যায়। সে খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে ওঠে, ধ্রুবকে শক্ত করে জড়িয়ে ধরে। খুশিতে ওর গলা কাঁপছে। তুমি এগুলো কিনেছো ধ্রুব ভাই? এমন ঈদ সালামি আমার প্রতি বছর চাই। আমার এক জীবনের আফসোস মেটানোর জন্য তোমাকে একটা চুমু। এ কথা বলে ইকরা আনন্দে গদগদ হয়ে ধ্রুবর গালে আলতো করে একটা চুমু খায়। ধ্রুবর বাইরের রূপ গম্ভীর হলেও বইয়ের এমন আদরে সে তো মনে মনে খুশিতে তা ধিন ধিন করে নাচছে। সে এই সুযোগে নিজের ইগো বজায় রেখে বলে ওঠে, অত আদিক্ষেতার কি আছে? এসব অল্প টাকার কিছু জিনিস, মাত্র 52 লাখ টাকা খরচ হয়েছে। এসব আর তেমন কি। ইকরা এখন আর এসব টাকার অঙ্ক শোনার পাত্রী নয়। এগুলো নিজের পছন্দের জিনিস, আর জার্সি দেখে সে চরম উত্তেজনার প্রায় জ্ঞান হারিয়ে ফেলার জোগাড়। সে এই খুশির খবরটা সবাইকে জানাতে এক দৌড়ে ঘর থেকে বাইরে চলে আসে নাজহার সিমরানকে ডেকে আনতে। ধ্রুব দরজার কাছে দাঁড়িয়ে ইকরার এই পাগলামি ভরা যাওয়ার পথের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠোঁটে তার প্রশান্তির হাসি। এই টাকাগুলো ওকে বিবিজান দিয়েছিলেন বিয়ের সময়। 70 লাখ দিয়েছিলেন যাতে বিয়েটা করে ঘুষ হিসাবে। ধ্রুব সে টাকা খরচ করার কোনো জায়গায় পাচ্ছিল না। তাই সে ইকরাকে সারপ্রাইজ দিতে এই ভন্ডামিটা করলো। সে এমনিতেই পরিবারের টাকায় নিজে কিছু করে না, নিজের পরিশ্রম দিয়ে নিজের সব খরচ নিজেই চালায়, কারণ তার পরিবারের কোনো টাকাই হালাল না, তা সে জানে। রাত এখন 10টার কাছাকাছি। রাতের খাওয়া দাওয়া চুকিয়ে শিকদার বাড়ির সদর দরজার সামনে ভারী বিচার সভা বসেছে। একপাশে তৌসির, রুদ্র, নাজিম চাচা আর কেরামত বসে আছে। তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে তাদের নিজস্ব দলবল। আর ঠিক উল্টো দিকে বসে আছে গ্রামের মেম্বার, তার পেছনে দাঁড়িয়ে আছে তার কিছু লোক। মাঝখানে দাঁড়িয়ে আছে অপরাধী দুজন মেম্বারের ছোট ভাই এবং তৌসিরের চাচাতো ভাই কাব্য। সামান্য ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি, সেখান থেকে হাতাহাতি, আর তারই ফয়সালা করতে রাতের এই জমায়েত। তৌসির বিরক্ত নিয়ে ওদের দিকে একবার তাকায়, তারপর মেম্বারের দিকে ফিরে তাচ্ছিল্য সুরে বলে, কি আর কোমরে আমার সাওয়ার মেম্বার, এইসব ছোট বিষয়ে বিচার বসতে হয়? এখনকার পোলাপানের ভিতর জিগর নাই। মারামারি কইরা হাত ছিলে পা ছিলে। কথাটা বলেই তাওসির মেম্বারের ভাইয়ের দিকে আর কাব্যর দিকে তাকিয়ে এক ধমক দিয়ে ওঠে, আরে বেটা, একজনরে আরেকজনের ধরবি, ডিরেক্ট ফারবি ছিড়বি, তারপর না হয় সিরিয়াস হইয়া দেখতাম কি সাওয়া করছোস। শুধু নাক মুখ ফাটাইছোস, এসবের বিচার কি করবো? মেম্বার মাথা নিচু করে আমতা আমতা করে বলে, তৌসির ভাই, কি কমু লজ্জার কথা, তাও একটা সমাধান কইরা দেন। তৌসির নিজের কোমরে রাখা পিস্তলটা বের করতে করতে খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, কে কাকে মারছে? উভয় পক্ষ সমস্বরে বলে ওঠে, দুজনেই দুজনকে মারছে। তৌসিরের গলার স্বর এবার একদম ঠান্ডা শোনায়, তাইলে আর কি বিচার? দুজনেই মারছস দুজন রে, নে কোলাকুলি কইরা নে, হিসাব খতম। কিন্তু দুই তরুণ রক্ত এই সিদ্ধান্তে নারাজ। দুজনেই একরোখা গলায় বলে ওঠে, অসম্ভব। তৌসির এই প্রত্যাখ্যান শুনে একবার নাজিম চাচার দিকে তাকায়। নাজিম চাচা ধীরে সুস্থে মাথা নাড়েন। তৌসির এবার মেম্বারের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে। পরিস্থিতি বুঝে মেম্বারও নীরবে মাথা নাড়ায়। সবুজ সংকেত পেয়ে তৌসির উঠে দাঁড়ায়, চোখের পলকে পিস্তল তুলে টাস করে এক রাউন্ড গুলি চালায় মেম্বারের ভাইয়ের পায়ের ঠিক ডান পাশ ঘেঁষে। মুহূর্তেই রক্তের ফোয়ারা ছুটে যায়। পর মুহূর্তে দ্বিতীয় গুলিটা বেঁধে কাব্যর পায়ে। যন্ত্রণায় আর্তনাদ করে দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। তৌসিক নির্বিকার ভঙ্গিতে পিস্তলটা লুঙ্গির কোমরে গুজে রাখতে রাখতে মেম্বারকে বলে, যা বিচার ডান, তোর ভাই তুই নিয়ে যা, আমার ভাই আমি নিয়ে যাইতাছি। এ কথা বলে তৌসির পা দিয়ে বাল্লা মেরে লুঙ্গি তুলে লুঙ্গির কোচ হাতে নিয়ে কোমরে গুজে নেয়। তারপর রক্তাক্ত কাব্যকে একরকম পাজা কোলে করে তুলে নিয়ে সদর দরজার দিকে এগোয়।
বসার ঘরে কাব্যকে বসিয়ে মতলব মিয়াকে ডাকে তৌসিফ। টুকটাক ডাক্তারি জানা মতলব মিয়াকে এসব কাজের জন্য রাখা হয়েছে। তাকে ব্যান্ডেজ করার নির্দেশ দিয়ে তৌসিফ দাঁত চেপে কাব্যকে শাসিয়ে বলে, এরপর যদি দেখেছি শুধু এইসব ঠুনকো বিষয়ে তোর নামে বিচার আসছে, তাহলে দেখিস কি করি। যার লগে বিবাদ বাঁধবো একদম ধরে খাইয়া দিবি। খাইয়া আয়সা কবি যে আমি একজন রে খাইয়া দিছি, বাকিটা আমরা দেখুনি মো, বুঝছস। তৌসিরের বাঘের মতো ধমকে কাব্য ব্যথার মাঝেও কেঁপে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ। তৌসির এবার কাব্যর মাকে ডেকে কড়া গলায় বলে, চাচি ওরে শরবত খাওয়াও, সাথে ফলমূল। কলিজা ছিঁড়ার সাহস থাকার কথা ওর, কিন্তু কারো বালও ছিঁড়তে পারে না ও। রক্তাক্ত আর দৃঢ় পরিবেশটা পেছনে ফেলে তৌসির নিজের ঘরে এসে ঢোকে। ঘরের ভেতর থেকে নাজা ব্যালকনি থেকে পুরো ঘটনাটাই দেখেছে। তৌসির ঘরে পা রাখতে সে ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠে, আপনি অযথায় গুলি করলেন কেন? বুঝিয়েও তো বলা যেত। তৌসির এক পলক নাঝার দিকে তাকিয়ে উম নিজের পাঞ্জাবিটা খুলতে খুলতে নির্লিপ্ত গলায় বলে, তুমি ওসব বুঝবা না। নাঝা ফোঁস করে ওঠে, হ্যাঁ আমি কেন বুঝবো, সব তো আপনিই বোঝেন। কাব্য ভাইয়ের পরীক্ষা আর 4-5 দিন পর, হয়তো এখন এই পা নিয়ে সে পরীক্ষা দিতে যাবে কি করে। কথাটা শুনে তৌসির পাঞ্জাবিটা বিছানায় ছুঁড়ে মারে, নাজহার দিকে ধীর পায়ে এগিয়ে আসতে আসতে বলে, তো তোমার কাব্য ভাই পরীক্ষা রেখা গ্যাঞ্জাম সুদায় কেন? আর চুদাইলেও তো ভালোভাবে সুদায় নাই, এই জন্যই মারছি যাতে শিক্ষা হয়। নাজা চরম বিরক্তি নিয়ে বলে, যত্ত সব। বলেই সে তৌসিরকে পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু পারে না। তৌসির এক ঝটকায় নাঝার কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে একেবারে মিশিয়ে নেয়। তৌসির নাঝাকে বিছানায় নিয়ে আষ্টে পাষ্টে বসে পড়ে। ওর চোখের মনে দুটোতে ক্লান্তির ছায়া, অথচ সেই ক্লান্তির আড়ালে মনে হচ্ছে আগুনের মতো ধিকি ধিকি জ্বলছে কিছু একটা। নাসা তৌসিরের শক্ত হাতটা নিজের মুঠোয় চেপে ধরে, ওর কণ্ঠে বিরক্তি আর ক্লান্তির সংমিশ্রণ। ছাড়ুন তো, এখন একদম মুড নেই আমার। তৌসির তো কিছুই শুনতে পায় না, কিংবা শুনেও না শোনার ভান করে থাকাটাই তার এখনকার নেশা। সে নাছাড় শুভ্র গালে নাক ঘষে, তারপর ঠোঁটের কোণে আর কপালের অবাধ্য চুলগুলোতে নিজের ঠোঁট বসিয়ে চুমু খেয়ে এক পলসা উষ্ণ দীর্ঘশ্বাস নাছার কানে ছেড়ে ফিসফিসিয়ে বলে, কি এর মুড? বলতো শুনি, কি এর মুড নেই তোর? তার তপ্ত ঠোঁটের ছোঁয়ায় নাজহার শরীর এক শিরশিরে হিল্লোল বয়ে যায়। এক অজানা আবেশে সে শিউরে ওঠে। তাও কৃত্রিম আড়ষ্টতায় তৌসিরের কাঁধে আলতো ধাক্কা দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলে, সরুন তো, কিছু না। তৌসির এবার শব্দহীন এক হাসি হাসে। সেই হাসিতে যেমন আছে দুষ্টুমি, তেমন আছে তৃষ্ণা। সে নাঝার নরম গালটা দাঁত দিয়ে আলতো করে কামড়ে ধরে, তারপর কামিজের উপর কাপড়টা কাঁধ থেকে সরিয়ে দিয়ে ভারী খসখসে গলায় বলে, সরার সময় এখন না কৈতরি, সারাটা দিনই তো সরে সরে থাকি। এইটুকু সময়, এই রাতটুকু তো আমার একান্ত, তাই না? নাছার বুকটা হঠাৎই ধক করে ওঠে। এই বুনো লোকটার চোখের গভীরে তাকানোর সাহস ওর কোথায়? তৌসিরের প্রতিটি স্পর্শ ওর শিরায় শিরায় বিদ্যুৎ খেলে দেয়। তৌসির ধীরে ধীরে নাঝার কাপড়ের ভাঁজগুলো আলগা করে দিয়ে নাঝাকে বিছানায় শুইয়ে দিয়ে সে নিজেও ঝুঁকে পড়ে ওর উপর। তৌসিরের মুখ ডুবে যায় নাঝার গলার খাজে, বুকের উষ্ণতায়। সারাদিনের সমস্ত যুদ্ধ, সমস্ত আগ্রাসন আর অস্থিরতা সে তার কৈতরীর শরীরের সুবাসে এসে জুড়িয়ে নিতে চায়। নাঝার ত্বকে তৌসিরের নিঃশ্বাস আছড়ে পড়ে, যা গরম, ভারী আর অনিয়ন্ত্রিত। বাইরের রাতের মৌনতা এখন তুঙ্গে। জানালার পর্দার ফাঁক গলে আসা এক চিলতে রূপালী জ্যোৎস্না এসে পড়ছে ওদের দেহের উপর। সেই আলোর নাঝার মনে হয় তৌসিরের চুলগুলো কালো রেশমের মতো চিকচিক করছে। মুহূর্তের এই ঘোর নাঝাকে আচ্ছন্ন করে ফেলে। সে ধীরে ধীরে নিজের আঙ্গুলগুলো চালিয়ে দেয় তৌসিরের ঘন চুলের অরণ্যে। ওর ভেতরটা হঠাৎই মায়ায় টইটুম্বুর হয়ে ওঠে। খুব নরম সুরে সাবধানে নাঝা জিজ্ঞেস করে, তৌসির, গতকাল রাতে আপনি এত হতাশ ছিলেন কেন? আমি তো এর আগে কখনো আপনাকে এতটা ভেঙে পড়তে দেখিনি। কি হয়েছে আপনার? আমাকে বলবেন। আমি আর বিশ্বাসঘাতকতা করব না। কথাটা জাদুমন্তর মতো কাজ করে। থমকে যায় তৌসির। এতক্ষণের এই আগ্রাসী উন্মত্ত পুরুষটা নিমিষেই অদৃশ্য হয়ে যায়। এক মুহূর্তের জন্য তৌসিরের শরীরটা পাথরের মতো শক্ত হয়ে আসে, তারপর ধীরে ধীরে শিথিল হয়ে যায়। সে নাঝার উপর থেকে সরে এসে পাশে শুয়ে পড়ে, তবে দূরত্ব বাড়ায় না। বরং সে নাঝাকে দুই হাতে জাপটে ধরে টেনে নেয় নিজের প্রশস্ত আর উষ্ণ বুকের ভেতর। খুব শক্ত করে জড়িয়ে ধরে, খুব শক্ত করে।
নাসা হতবাক হয়ে যায়। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটা ছিল দাবদাহের মতো উত্তপ্ত, সেই মানুষটা এখন কেন এত ভঙ্গুর, কেন এত শিশুর মতো অসহায় হয়ে যাচ্ছে? সে তৌসিরের বুকে কান পাতে, আর তখনই সে স্পষ্ট শুনতে পায় তৌসিরের হৃৎপিণ্ডের অশান্ত এলোমেলো ধুকপুক শব্দটা। নাসার মনে হয় এক বিশাল ঝড় বয়ে যাচ্ছে ওই বুকের গহীনে। প্রতিটি স্পন্দনে চাপা পড়ে আছে কোনো এক অকথিত হাহাকার। এই তৌসির তাকে আগলে রাখে পাহাড়ের মতো, অথচ নিজের ভেতরের ক্ষতটা কেন বলতে পারে না? সে আলতো করে তৌসিরের তপ্ত বুকে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। তৌসির ধীরে ধীরে নাজহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গাঢ় স্বরে বলে, তুই বুঝবি না নাজহা, এই যন্ত্রণা তুই বুঝবি না। নাজহা আরো শক্ত করে আঁকড়ে ধরে তৌসিরকে, বুকের ভেতর মুখ গুজে বলে, বলুন না, আমি কাউকে বলবো না, আমি বিশ্বাস ভাঙবো না। তৌসিন নাঝার বক্ষের বাক মুঠোয় নিয়ে তার কপালের গভীর একটা চুমু খায়। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বিষয়টা বিশ্বাস ভাঙার না, আমি বললে তুই বিশ্বাস করবি না। নাজা তৌসিরের হাতটা নিজের মুঠোয় তুলে নেয়, ওর বুকে মাথা এলিয়ে দিয়ে অবচাল কণ্ঠে বলে, বিশ্বাস করব আমি। আপনার অতীত নিয়ে আমার কৌতূহল, আমার জানার ইচ্ছে। আমি থাকতে চাই আপনার সাথে, জানতে চাই আপনাকে। অন্ধকারে তৌসিরের ঠোঁটে একটা ফিকে হাসি ফুটে ওঠে। সে ফিসফিস করে বলে, শুনবি তাহলে? নাসা চোখ বন্ধ করে বলে, হুম, চলবে।